চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম আলোকচিত্র প্রদর্শনীর কথা। হিজরাজ ইন বাংলাদেশ গত মাসে মের ৮ তারিখ থেকে ২২ তারিখ ২ সপ্তাহব্যাপী বেলজিয়ামের গেন্ট শহরে আয়োজিত হয়ে গেল আপনার নিজের এই এত সুন্দর একটা আলোকচিত্র প্রদর্শনী। অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই চমৎকার, কারণ এইটা আমার প্রথম আলোকচিত্র প্রদর্শনী ছিল। তো প্রথম আলোকচিত্র প্রদর্শনী এবং প্রথম প্রদর্শনীটাই দেশের বাইরে, বিদেশের মাটিতে। দেশে হলে আরো ভালো লাগতো, কিন্তু সেটা হয়নি, বিদেশে হলো। যেতে পারলে আরো ভালো লাগতো। যেই কথাগুলো আপনি বলছিলেন যে বিদেশিরা দেখছে এবং বিদেশিদের কাছে এটা একটা নতুন কালচার, নতুন একটা ব্যাপার। হিজরাস ইন বাংলাদেশ, এই ছবিগুলো ছিল বাংলাদেশের হিজরা কালচারে যারা বসবাস করে, হিজরা যাদেরকে আমরা বলি, তাদেরকে নিয়ে, তাদের জীবন নিয়ে। তো এটা ওইখানের মানুষের কাছে এটা একটা নতুন টপিক। সো তারা, আমি এখানে বসে শুনছিলাম যারা অর্গানাইজ করেছে, তারা আমাকে জানিয়েছে। অর্গানাইজারদের মধ্যে একজন বাঙালি আছেন, রুমা আফসার। তো উনি আমাকে প্রতিনিয়ত জানিয়েছেন যে যারা আসছে তারা খুব আগ্রহ নিয়ে ছবিগুলোর যে ক্যাপশন দেওয়া হয়েছে সেগুলো পড়ছে, প্রশ্ন করছে, জানছে। এই দৃশ্যটা সামনে থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু সেটা হয়ে ওঠেনি নানা কারণে, এই ভিসা জটিলতা সবকিছু মিলে হয়ে ওঠেনি। কিন্তু তারপর এটি খুব আনন্দের ব্যাপার ছিল আমার জন্য। কিভাবে বেলজিয়ামে এই আয়োজনটি হলো? এই আয়োজন নিয়ে বলতে গেলে আরেকটু আগে থেকে আমাদের কথা বলা শুরু করতে হবে। এই ছবিগুলো আমি তুলেছিলাম যখন আমি বাংলাদেশের হিজরা কালচার এবং ট্রান্সজেন্ডার, মানে লিঙ্গ বৈচিত্র্যের যে ব্যাপার আছে, সেটি নিয়ে আমি একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি কাগজের ফুল নামে। সেই ডকুমেন্টারিটি যখন আমি নির্মাণ করি তখন আমি এই ছবিগুলো তুলেছিলাম নির্মাণকালীন সময়ে। তো আমার সেই ডকুমেন্টারি কাগজের ফুল যে ডকুমেন্টারি, সেটাও বেলজিয়ামে এটার স্ক্রিনিং হয়েছে এবং তখন থেকেই এই আলাপটিও হচ্ছিল। যেহেতু ওই ডকুমেন্টারি করার সময়ই আমি এই ছবিগুলো তুলেছি, তো তখন থেকে এই ছবিগুলোর প্রদর্শনী নিয়েও আলাপ হচ্ছিল। করোনাকালীন সময়ে প্রথমে এই ছবিগুলো তোলা হয়। তো করোনার জন্য অনেক কিছু থমকে ছিল, অনেক কিছু থেমে ছিল। তো ফাইনালি প্রায় ২ বছর ধরে আমাদের এই আলাপ চলছিল। ২ বছর পরে যে ফাইনালি এক্সিবিশনটা হলো। এরকম একটা সার্থক আয়োজনের পর কি মনে হচ্ছে যে বাংলাদেশেও এই ধরনের একটা প্রদর্শনীর জন্য আবারও কি ক্যামেরা হাতে নেমে পড়বেন কিনা? সেটা তো অবশ্যই পড়তে চাই। ক্যামেরাই আমার, মানে ক্যামেরাই আমাকে সবচেয়ে শান্তি দেয়। সেটা আমি সিনেমা বানাই আর আমি ছবি তুলি, ক্যামেরা আমাকে সবচেয়ে শান্তি দেয়। তো অবশ্যই আমি ক্যামেরা হাতেই চলছি, ক্যামেরা হাতেই আবার নেমে পড়বো কখনো। তো এই যে স্থির এবং চলচ্চিত্র দুটো মাধ্যমেই ক্যামেরার সাথে এই যে আপনার সখ্যতা, এটার শুরুটা আসলে কোথায় হয়েছিল? সেটা ২০১১ সালের দিকে। তখন আমি জাপানে ছিলাম। তখন তানভীর মোকাম্মেল জাপানে গিয়েছিলেন ওনার একটি চলচ্চিত্র নির্মাণের কাজে। তখন ওই চলচ্চিত্রে আমি ওনার সাথে কাজ করেছিলাম। তো সেটাই আসলে শুরু বলা যায়। এর আগে কখনো চলচ্চিত্র নির্মাণ করব এরকম কোনো পরিকল্পনা আমার মাথার মধ্যে আসলে ছিল না। বাট আমি যখন ওই ছবিতে কাজ করলাম তখন থেকেই মাথার মধ্যে চলচ্চিত্র ব্যাপারটা ঢুকে যায়। এরপরে ২০১৩-তে আমি যখন দেশে ফিরি, দেশে ফেরার পরে মনে হলো আচ্ছা, নির্মাণ করতে হলে তো পড়াশোনা করতে হবে। যেহেতু আমি ছোটবেলা থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করিনি, সো তখন মনে হলো যে একটু নিজেকে তৈরি করে নেওয়া যাক। তারপর আমি দেশে ফেরার পরে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে প্রথম আমার অ্যাপ্রিসিয়েশন শুরু। তারপরে আরও বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি। এরপর ২০১৭ সালে এসে প্রথম আমি আমার সলো, এর আগে কয়েকটি ওয়ার্কশপ প্রোডাকশন করেছি, বাট প্রথম আমার সলো প্রোডাকশন যেটা, এটা ২০১৭ সালে আমি করি। এবং যখনই যে শর্ট ফিল্মগুলো আপনি করছেন সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশনগুলোতে নিশ্চয়ই পাঠানো হচ্ছে, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা অনেকেই আসলে জানি না, যদি আপনার মুখে একটু শুনি। যদিও খুব দুঃখজনক, কিন্তু বাস্তবতা হলো যে শর্ট ফিল্মটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতেই যায়, কারণ আমাদের দেশে শর্ট ফিল্ম দেখানোর স্কোপ খুব কম। এটা নানা কারণেই কম। আমরা একটা পূর্ণদৈর্ঘ্য ছবি দেখতে হলে যেতে পারি, কিন্তু একটা ছোট একটি ধরেন শর্ট ফিল্ম মানে 1 মিনিটের একটি ছবিও হতে পারে। তো সেটা দেখতে হলে যাওয়া তো পরের কথা। শাহবাগে আমাদের শর্ট ফিল্ম ফোরামের অফিস আছে, একটা অডিটোরিয়াম আছে, সেখানে আমরা মাঝে মাঝেই শর্ট ফিল্মের প্রদর্শনী করি। তো সেখান পর্যন্ত অনেকে এসে পারেন না, কারণ আমরা যে শহরে থাকি, এই শহরে জ্যাম এত বেশি যে শহরের এক মাথা থেকে আর এক মাথায় যাওয়াটা এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। সো দেখা যায় যে শর্ট ফিল্মগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ম ফেস্টিভ্যালেই দেখানো
হয়, সেটা বাংলাদেশের যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো থেকে শুরু করে অবশ্যই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল পর্যন্ত। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পাঠানোর প্রক্রিয়াটা আমরা সাধারণত যেটা ফলো করি, বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পাঠানো যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফিল্ম ফ্রিওয়ে। এখানে মানে একটা ফ্রি অ্যাকাউন্ট করা যায়, আবার পে করেও অ্যাকাউন্ট করা যায়। তো ধরেন আমি ফ্রি অ্যাকাউন্টের কথাই যদি বলি, এখানে জাস্ট ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে ওখানে ছবি এবং ছবির ডিটেলস সবকিছু আপলোড করে দিলে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এরপর ওই অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো জায়গায়, ওখানে সব ফেস্টিভ্যালের ইনফরমেশন থাকে, ওখান থেকে পাঠিয়ে দেওয়া যায়। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। বাহ, তবে আমার মনে হয় যারা শিক্ষানবিশ বা তরুণ, তাদের অনেকের জন্য এটা খুব হেল্পফুল একটা ইনফরমেশন হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এবারে আমার মনে হয় যে একটু ক্যামেরা হাতে যখন নিলেন, তখন আসলে ফটোগ্রাফি না, শুধু চলচ্চিত্র, কিভাবে চলচ্চিত্রটাকেই বেছে নিলেন, বা ফটোগ্রাফিটা একেবারেই করা হলো না কেন? আর ফটোগ্রাফিটা একেবারেই করা হয় না সেটা না, ফটোগ্রাফিটাও করা হয়। প্রফেশনালি আসলে আমি ফটোগ্রাফি করি, সেটা কর্পোরেট সেক্টরের কাজগুলো, এবং ওটা ধরেন ফুল প্রফেশনাল কাজ যেটা বলে আর কি। বাট ক্রিয়েটিভ জায়গায় যে ফটোগ্রাফি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি যেটা, সেইটা আসলে করা হয়ে ওঠেনি, কারণ একজন মানুষ তো সবকিছু করতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে ফটোগ্রাফির জায়গার থেকে, হ্যাঁ, ফটোগ্রাফির থেকে আমার কাছে ফিল্মটা আমাকে বেশি টেনেছে। কারণ আমার কাছে মনে হয়েছে যে ফিল্মের মধ্যে দিয়ে, ফিল্মটা আসলে আমি বিনোদনের জন্য বানাই না। অনেকে হয়তো ফিল্ম বিনোদনের মাধ্যম, ফিল্ম অনেক কথা বলার মাধ্যম, তো অনেকে বিনোদনের মাধ্যম হিসেবে ফিল্মকে দেখেন। বাট আমি আমার জায়গা থেকে মানে ফিল্মটাকে আমি বিনোদনের মাধ্যম হিসেবে দেখি না। ফিল্মটা আমার কথা বলার জায়গা। আমার এই সোসাইটিতে আমার অনেক কিছু বলার আছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে অন্য মাধ্যমে বলার চেয়ে আমি যদি আমার ফিল্মের মধ্যে দিয়ে বলি, তাহলে আমি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবো। এই পর্যন্ত কতগুলো শর্ট ফিল্ম নিয়ে আপনি কাজ করেছেন? আমি শর্ট ফিল্ম বানিয়েছি 5টা, যেগুলো ফিকশন। ডকুমেন্টারি বানিয়েছি 6টা, আর আমার ফুল লেন্থ ছবি, পূর্ণদৈর্ঘ্য ফিকশন যেটা, সেটার কাজ চলছে। অলরেডি গল্প লক করা হয়েছে, সেটার কাজও খুব দ্রুতই শুরু করব আশা করছি। আপনাকে আমরা দেখি বিভিন্ন সময় একটু নারীবাদী কিছু কথা এবং নিজেকে সেভাবে প্রকাশ করার চেষ্টা করেন। তো আপনার ফিল্মটার নামটা যদি একটু বলেন, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে সেখানে ওই নারীদের কথাই বলার চেষ্টা করা হচ্ছে। আসলে আমি যতগুলো ফিল্ম বানিয়েছি, সবগুলো ফিল্মই নারীদের কথা বলেছি। আচ্ছা, এটার একটা কারণ বলতে পারেন যে ওই যেটা বলছিলাম, যে ফিল্মকে তো নানাজন নানা মাধ্যমেই নানাভাবেই ব্যবহার করে, নানান ধরনের কথাই বলে। তো আমি যেহেতু আমার কথা নারী হিসেবে আমি যে কথাগুলো বলতে চাই, নারী হিসেবে আমি যেই সমস্যাগুলো, যে বৈষম্যগুলোর শিকার প্রতিনিয়ত হই, সেই কথাগুলো আমি আমার ফিল্মে বলার চেষ্টা করেছি। আমার পুরুষাতঙ্ক যে ছবিটা, সেই ছবিটা আমি নারীদের মানসিক ট্রমার কথাটা বলার চেষ্টা করেছি। আমার রিভোল্ট যে ছবিটা, দেশ বিদেশ মিলিয়ে 19টি অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দিয়ে। তো রিভোল্টও আমি নারীদের কথাই বলেছি, যে নারীরা কিভাবে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বৃত্তের, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শিল্প, সাহিত্য, সব জায়গাতে নারীরা আসলে কিভাবে নিপীড়নের শিকার হয়, সেই গল্পটা আমি রিভোল্টে বলার চেষ্টা করেছি। আমি ছাড়পত্র বানিয়েছি, সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সন্তান জন্মদানের ক্ষমতা শুধুমাত্র নারীর আছে, এটা পুরুষের নেই। তো আমাদের সোসাইটিতে এই যে প্রতিনিয়ত যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, একদম 2 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা, এই ঘটনাগুলো দেখতে দেখতে একজন নারী একটা সময় ভাবছে যে আমি সন্তান জন্ম দিব না। এই যে মানসিক যে একটা টানাপোড়েনের ব্যাপার, সেই গল্পটা আমি আমার ছাড়পত্রে বলার চেষ্টা করেছি। তো এবং আমার যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা আমি নির্মাণ করতে যাচ্ছি, সেটার নাম নো ওম্যান্স ল্যান্ড। তো সেটাও আসলে সেই নারীর নিপীড়নের কথা, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, সেই কথা, সেগুলোই আসলে ওই গল্পে আমি দেখতে পারবো। শুটিং ইউনিটে তো নারী থাকেই না, আমরা দেখি না, সেটা তো আছেই, কিন্তু নারী নির্মাতার সংখ্যাও যে এখনো এত কম, এটার কারণ বলে আপনি কি মনে করছেন? প্রথমত আমি আসলে নিজেকে নারী নির্মাতা বলতেই চাই না, কিন্তু এটা বাধ্য হয়ে আমাদের বলতে হয়। নির্মাতা তো নির্মাতাই, সেখানে তো নারী আলাদা করে বলার কিছু নাই। শিল্পী তো আমরা পুরুষ কণ্ঠশিল্পী বলি না। এটা ধরেন আমাদের
আমাদের ক্রিকেট খেলার সময় দেখা যায় যে নারী দল আলাদা করে বলা হয়, জাতীয় দল বললে সেটা পুরুষ দল, আর নারী দল বলতে হলে আলাদা করে বলা হয়। তো এটা বলার তো আসলে আমাদের প্রয়োজন নাই, কিন্তু বাস্তবতার কারণে আমাদের এই কথাটা বলতে হয়। কারণ নারী নির্মাতা হিসাবে আমি বৈষম্যের শিকার হই না, নারী নির্মাতা হিসাবে আমি বৈষম্যের শিকার হই। একজন নারী নির্মাতা হিসাবে নানান ধরনের চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়, যেটা একজন পুরুষ নির্মাতার মোকাবেলা করতে হয় না। চ্যালেঞ্জ নির্মাতা হিসেবে চ্যালেঞ্জ সবারই আছে, পুরুষেরও আছে, নারীরও আছে, কিন্তু নারী হিসেবে আমাকে একটু বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেটা ধরেন প্রডিউসার পাওয়ার ক্ষেত্রে বলেন, সেটা আমার কাজ গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বলেন, সেটা ওই সেটে বসে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গাতেই শুধু নারী হওয়ার কারণে আমাকে একটু বেশি চ্যালেঞ্জ নিতে হয়। নারীদেরকে নিয়েই যেহেতু আপনি কাজ করেন, নারীদেরকে নিয়ে এমন কোনো আলোকচিত্র প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে কি? নারীদেরকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর কথা এখনো ঠিক ভাবছি না, কারণ নারীদের কথা আমি আমার সিনেমায় বলছি। তো সেই কারণে এখনো আলোকচিত্র প্রদর্শনীর কথা ভাবছি না, কিন্তু বলা যায় না, হুটহাট মাথায় যদি কোনো আইডিয়া চলে আসে তখন করেও ফেলতে পারি। আপনি তো একটা আলোকচিত্র প্রদর্শনী করলেন, তো সেটার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আপনি আলোকচিত্র নিয়ে ভাবনার জায়গাটাও আরও বিস্তৃত হয়েছে, এবং এই সেক্টরে যারা কাজ করছেন তাদের অনেকের সাথেই একটা আদান প্রদান যোগাযোগের ব্যাপারটা একটু হলেও বেড়েছে। এখন কিন্তু বর্তমান প্রজন্মের অনেক তরুণরাই ক্যামেরা হাতে নিয়ে আলোকচিত্র শিল্পী হিসেবে কিন্তু কাজ করছে বা কাজের আগ্রহ প্রকাশ করছে। তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি প্রথমেই বলবো, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। আমরা ছবি তুলি, সিনেমা বানাই, যেটাই করি এটার কিন্তু একটা গ্রামার আছে। অনেকে যদিও বলে যে আমি কোনো গ্রামার মানি না, বাট আমি সেটাতে বিশ্বাসী না। আমি মনে করি যে কোনো কাজ করতে হলে আগে সেটা শিখে আসাটা খুব জরুরি। আপনাকে আমরা দেখি আপনি বিভিন্ন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনীগুলোতে বা ফেস্টিভ্যালগুলোতে আপনি নিয়মিতই অংশগ্রহণ করার চেষ্টা করেন। আলোকচিত্র প্রদর্শনীগুলোতে কি পরিমাণ যাওয়া হয়? আমি চেষ্টা করি আলোকচিত্র প্রদর্শনী যেগুলো হয় সেগুলোতেও আমি চেষ্টা করি দেখার। ওই যেহেতু আমি বললাম যে দেখার তো কোনো বিকল্প নেই, কিন্তু সবসময় হয়তো মানে অনেক বেশি যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি দেখার। যেহেতু আমার ফিল্মের জায়গাটা আমার প্রথম আগ্রহের জায়গা, সেই কারণে এই জায়গাটাতে আমার বেশি যাওয়া হয়। যে কোনো শর্ট ফিল্মের প্রদর্শনী হলে বা ডকুমেন্টারি হোক বা ফুল লেন্থ হোক, আমি প্রচুর সিনেমা হলে যে সিনেমা দেখি। বাংলাদেশে যত সিনেমা রিলিজ হয়, আমি বিনোদনধর্মী সিনেমার কথা বলছি না, আমাদের একটু আর্ট ঘরানার যে ছবিগুলো মুক্তি পায়, আমি প্রত্যেকটা ছবি দেখি। তো কোনো ছবি সাধারণত মিস করা হয় না। তো সেই কারণে দেখা যায় যে সিনেমাটা যত বেশি দেখা হয়, আলোকচিত্র প্রদর্শনী অতটা যাওয়া হয় না। বাট তারপরেও আমি চেষ্টা করি যে বড় বড় প্রদর্শনী যেগুলো, সেইগুলোতে অংশগ্রহণ করার। আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসছে, সেটা নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে? অনেক কিছু। এখনো প্রি প্রোডাকশন চলছে, স্ক্রিপ্টের কাজ চলছে। এটি এক লটে কাজ করতে হবে আমাদের, মানে টানা 15 দিনের একটা গল্প। সো ভেঙে ভেঙে কাজ করার সুযোগ নেই। তো আমি আশা করছি যে আগামী বর্ষায় আমরা শুটে যেতে পারবো। আর এটা একটি বর্ডার এলাকার গল্প, একটা বর্ডার এলাকায় শ্যুটটা হবে। তো নানান ধরনের প্রস্তুতি চলছে, অনেক মানুষ। এটা যেহেতু আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য, তো আয়োজনটাও অনেক বড়, অনেক মানুষ নিয়ে কাজ, অনেক বড় ক্যানভাসের কাজ। চেষ্টা করছি যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দর্শকদের উদ্দেশ্যে বিদায়ের সময়টাই যদি কিছু বলার থাকে। ভালো চলচ্চিত্র দেখুন, ভালো ছবি দেখুন। হয়তো প্রশ্ন আসতে পারে ভালোর ডেফিনেশন কি, সেটাও আমাদেরকেই আসলে খুঁজে নিতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। আমার সমাজের জন্য যেটা ভালো সেটাই আসলে ভালো চলচ্চিত্র। যে চলচ্চিত্র সমাজের মানুষের কথা বলে, যে চলচ্চিত্র সকলের সমতার কথা বলে, সেটাই ভালো চলচ্চিত্র। ভালো চলচ্চিত্রের সাথে থাকুন, ভালো ছবির সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ কথাসাহিত্যিক জর্জ বার্নার্ড শর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি কথা বলার সময় প্রায়ই আমার নিজেরই উক্তি ব্যবহার করি। এটা আমার কথাবার্তায় মশলা বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।